রাত্রে বিছানায় বউয়ের পাশে শুয়ে সুখের ঢেকুর তুলতে তুলতে ঠোঁটের কোণে একটা অবজ্ঞার হাসি হেসে স্মৃতি রোমন্থন করতে বসে বেশ ভালো লাগছিল আমার। অনেকদিন পর আর স্মৃতিকে দেখলাম মেলায়। ইস, চেহারার কি হাল করেছে মেয়েটা। এমনিতেই শ্যামলা রং ছিল, এখন যেন কেমন আরও কালো রুগ্ন হয়ে গেছে। মুখে সে লাবণ্য ভাব উধাও, তার উপর মুখে একটা ভারী ফ্রেমের চশমা পরে একটা বুড়ি বুড়ি ভাব। ভাবতেই অবাক লাগছে আমার, কি করে এই মেয়েটার সাথে আমি একসময় প্রেম করেছিলাম। তবে তখন অবশ্য বেশ মিষ্টি দেখতেছিল মেয়েটার, আর চেহারাটাও বেশ। আহা, কম বেগ পেতে হয়েছিল নাকি মেয়েটাকে তুলতে। আমি যথেষ্ট হ্যান্ডসাম, বড় লোকের ছেলে, তবুও প্রীতি প্রথম প্রথম পাত্তাই দিত না আমাকে। তাই রোগ চেপে গেছিল আমার, ওই মেয়েটার সাথে প্রেম করতেই হবে, যে কোনো মূল্যে মেয়েটাকে রাজি করাতেই হবে। সত্যি বলতে কি, তখন বেশ লাগতো মেয়েটিকে, ন্যাচারাল বিউটি যাকে বলে। শ্যামলা হলেও মুখশ্রী ছিল নজর কাড়ার মতো। কলেজের অনেক ছেলে মেয়েটার দিকে ঝুঁকেছিল, কিন্তু মেয়েটাই পাত্তা দিত না কাউকে। মেয়েটার এই ব্যাপারটা আমাকে আরও টেনেছিল ওর দিকে। এক নাগাড়ে বছর খানেক মেয়েটার পিছনে পড়ে থাকার পর মেয়েটা যখন সম্মতি দিল, সেদিন মনে মনে জিতে যাবার ইচ্ছেটা বেশ উপভোগ করেছিলাম। বেশ, রাজি হবে না মানে? আমার মতো ছেলে পাবে না কে আর? নিজের আত্মপ্রশংসায় নিজেই আত্মতৃপ্তিতে হেসে উঠেছিলাম সেদিন, সেই সঙ্গে আজও। হা হা হা। তারপর মাস ছয়েকের মধ্যে একদিন মেয়েটিকে সিনেমা দেখাতে যাওয়ার নাম করে সিনেমা হলে জোর করে জড়িয়ে ধরে প্রথম চুমু খেলাম। প্রীতি প্রথমে আপত্তি করেছিল, কিন্তু আমি শুনলে তো। আজ শুয়ে শুয়ে বারবার ফিরে যাচ্ছিলাম প্রায় 25 বছর আগের স্মৃতিচারণে। সত্যি বলতে কি, বেশ ভালো লাগছিল ভাবতে। তারপর থেকে সুযোগ পেলেই প্রীতিকে কতবার জড়িয়ে ধরেছিলাম। মেয়েটা সত্যি অতিরিক্ত ভদ্র ছিল, ভালো ফ্যামিলির একমাত্র মেয়ে, বাবা প্রাইমারি স্কুলের মাস্টার। বুঝতে পারছিলাম ধীরে ধীরে প্রীতি ভীষণ ভালোবাসতে শুরু করেছে আমার। তারপর একদিন আমি তাকে বললাম, তোর সব কিছু দেখতে চাই আমি। এমন ন্যাকা মেয়ে, কথাটা শুনে চমকে উঠল, কিছুতেই রাজি হলো না। মনে মনে ভাবলুম, প্রেম করবি আর এইটুকু করবি না? তবে আমি জানি মেয়েটাকে কি করে রাজি করাতে হবে। দিলাম কথা বন্ধ করে, দেখা করা বন্ধ করে। বোঝো ঠেলা, জানি পারবে না থাকতে। তারপর একদিন দেখা করেই ফ্যাস ফ্যাস করে কান্না, কেন অমন করছো আমার সাথে? আমি বললাম, কি হবে দেখা করে, যে সম্পর্কে বিশ্বাস নেই? মেয়েটা বলল, করি তো বিশ্বাস। সুযোগ বুঝেই বললাম, বিশ্বাস যখন করো তাহলে যেটা চাইলাম সেটা দিতে অসুবিধা কিসের? মেয়েটি মাথা নিচু করে বলেছিল, বিয়ের আগে উচিত নয়। বিরক্ত লাগছিল আমার, তবুও হাসি মুখে বললাম, তাতে কি, বিয়ে তো করবোই দুজনে, তাহলে আপত্তি কোথায়? মেয়েটি বেশ কিছুক্ষণ ভেবে অবশেষে রাজি হলো। হা হা হা। হবে না মানে? মনে মনে নিজেকে আমি অনেক আগে থেকেই তৈরি করেছিলাম। একদিন সুযোগ বুঝে আমার মামার বাড়িতে ডাকলাম। মামা মামি উত্তর ভারতে বেড়াতে গেছে, সুযোগ পেলেই ভারত ভ্রমণে বের হন ওরা। ওনাদের ছেলেপুলে নেই, তাই ভাগনা বলতে অজ্ঞান। বেড়াতে গেলেই বাড়ির চাবি থাকে আমার দায়িত্বে, তো সেই ঘরের সদ্ব্যবহার করলাম আমি। প্রীতি খুব সংকোচের সঙ্গে এলো সেই বাড়িতে, কিন্তু মুখটা এমন করে থাকলো যেন বিষ খেতে বলছি। আহা, কি ঢং! ওখানে এসেও দেখি কাঁদছে। মনে মনে বিরক্ত হলাম। এই কয়দিন পাখি পড়ানোর মতো বুঝিয়েছি, বেশি বেশি ভালোবেসে দেখিয়েছি, আবার এখানে এসে তবুও কান্না। উফ, একেবারে সতী সাবিত্রী ক্যারেক্টার। মাথাটা গরম হচ্ছিল, কিন্তু সেটা প্রকাশ না করে ফের বোঝালাম, কাঁদছো কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি তো নাকি? মনের দিক থেকে তুমি আমার স্ত্রী, এতে কোনো পাপ নেই। তবুও ফ্যাস ফ্যাস করে কাঁদছে দেখে আমি মামির ঠাকুরঘর থেকে লক্ষ্মী ঠাকুরের সিঁদুর এনে দিলাম ওর সিঁথিতে পরিয়ে। এতক্ষণে চোখ মুখ উজ্জ্বল হলো মেয়েটার। মনে মনে হেসে নিজের বুদ্ধির তারিফ না করে পারলাম না। তারপর আমার হাতের মুঠোয় চলে এলো মেয়েটা, জাস্ট এক চিমটে সিঁদুরের বিনিময়ে। বাড়ি যাওয়ার সময় বললাম, সিঁদুরটা মুছে নাও, নইলে সবাই ভুল ভাববে। আপাতত আমরা দুজনে মনে মনে রাখি ব্যাপারটা, কেমন? যাক বাবা, মেয়েটার মাথায় ঢুকলো। ভীষণ লজ্জা পেয়ে হ্যাঁ সুযোগ মাথা নাড়ল সে। বোকা মেয়ে। তারপর সময় সুযোগ হলে বেশ কয়েকবারই হা হা হা
মাস সাতেক পর থেকে আমার কেমন একঘেয়েমি লাগতে শুরু করলো। কারণ মেয়েটা সে একই ঘ্যান ঘ্যানানি, মা তোমার সাথে দেখা করতে চায়। মাথা গরম হয়ে যেত আমার। আমি সবে বিকম পাশ করেছি, এক্ষুনি কি! আর তাছাড়া সত্যি বলতে কি, ওকে আমার এখন আর তেমন মনে ধরে না। নেশা হয়েছিল, নেশা কেটেও গেছে। ফলে নানান অজুহাতে দেখা করা কমাতে লাগলাম। ও খুব কান্নাকাটি করলে যে সময় দেখা করব বলতাম, ইচ্ছে করে তার থেকে ঘন্টাখানেক পরে যেতাম। দেখতাম বোকা মেয়েটা তখনও ঠায় অপেক্ষা করছে আমার জন্য সেই জায়গায়। এত অবহেলা করতাম, তবুও আমার জন্য আশায় বুক বাঁধে। অদ্ভুত, কিছুতেই পিছু ছাড়ে না। এ তো মহা ঝামেলা। শুরু করলাম বাজে ব্যবহার করা, গালাগালি দেওয়া। গালাগালি শুনে বসে বসে নিঃশব্দে কাঁদতো। তবুও দেখি আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবে না। এবার কেন জানি না বিরক্ত লাগতে শুরু করলো। আচ্ছা জ্বালা হলো তো, এ তো পিছুই ছাড়ে না। মেয়েটার ন্যাকা কান্না সহ্য হচ্ছিল না আমার। শেষমেশ এড়িয়ে চলা শুরু করি। এড়িয়ে চলার বেশ কিছুদিন পর একদিন সন্ধ্যাবেলায় দেখা করলাম। ভাবলাম একটা হেস্তনেস্ত করি। আমার সামনে যখন এসে দাঁড়ালো, দেখলাম কেমন রোগা হয়ে গেছে কয়দিনে। চোখের তলায় কালি। ভাবলাম প্রেগনেন্ট হয়ে গেল নাকি। কিন্তু না, অত কাছাকাছ তো আমি করি না। শুনলাম ওর বিয়ের জন্য ছেলে দেখেছে বাড়ি থেকে। শুনে মনটা আনন্দে আমার নেচে উঠল। যাক, পিছু ছাড়লো তাহলে। ঘাড় চুলকাতে চুলকাতে বললাম, ভালোই তো, বাবা মায়ের দেখা ছেলের সাথে বিয়ে করে ফেলো। শুনে আমার দিকে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর মৃদুস্বরে আমাকে বলল, সেদিন তাহলে তুমি যে... তাচ্ছিল্য করে বললাম, সেদিনের কথা ছাড়ো, ওসব কত কিছুই হয়। মেয়েটার চোখ দুটো জলে ভরে গেল। আমাদের সম্পর্ক যতদূর এগিয়েছে, তাতে অন্য কাউকে বিয়ে করলে তাকে ঠকানো হবে। আর তাছাড়া তোমাকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারবো না। উফ, সেই এক প্যানপ্যানানি। আমি যেন তেন প্রকারে ওর পিছু ছাড়াতে চাইছিলাম, তাই মাথাটা গেল গরম হয়ে। আমি ওর হাতটা টেনে অন্ধকারের মধ্যে নিয়ে গিয়ে ওর গলাটা এক হাতে চেপে ধরে বললাম, শুলেই বিয়ে করতে হবে নাকি রে? ভাবিস কি করে তোর মতো একটা কেলটিকে বিয়ে করব আমি? মরতে পারিস না তুই? মেয়েটা এমন ন্যাকা, আমাকে আটকালোও না। আমি জানি এমন জোরে গলাটা চেপে ধরেছি, ব্যথা লাগছে, তবু টু শব্দটা করলো না। বিস্ময়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে দেখছিল। শুধু চোখ দিয়ে বড় বড় ফোঁটায় টপ টপ করে জল পড়তে লাগলো তার নিঃশব্দে। একটু খারাপ যে লাগেনি তা নয়, কিন্তু আমার যেদিকে এক দারুণ সুন্দরীর সাথে বিয়ের কথাবার্তা চলছিল, সেটা হাতছাড়া করা সম্ভব নয় কিছুতেই আমার পক্ষে। না, আমার কথা শুনে সে মরতে যায়নি, তবে আর কোনোদিনও বিরক্ত করেনি আমায়। তারপর তাকে দেখতেও পাইনি আর, কোনোদিন সামনে আসেনি আমার। আমি আমার বাবার ব্যবসায় ঢুকে যাই বছর খানেক পরে। তারপর ঠিক করে রাখা আমার বাবার বন্ধুর অতীব সুন্দরী মেয়েকে বিয়ে করি আমি। এখনও আমার সুন্দরী বউকে দেখলে যে কোনো কারোরই মাথা ঘুরে যাবে। কে বলবে ওর একটা 18 বছরের মেয়ে আছে? হ্যাঁ, আমাদের একটি সুন্দরী মেয়ে আছে, এবছর উচ্চ মাধ্যমিক দেবে। সুন্দরী বউ আর মেয়ে নিয়ে সুখের সংসার করছি আমি। সেই আমি আজ আবার প্রীতিকে দেখলাম। কানে এসেছিল বিয়ে থা করেনি, টিউশনি করে সংসারে সাহায্য করে, নইলে পেনশনে আর কত টাকা আসে। আজ প্রীতিকে দেখে আমার মনে হলো, ভাগ্যিস মেয়েটাকে বিয়ে করিনি। আত্মতৃপ্তিতে পাশ ফিরে শুয়ে সুন্দরী বউকে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি! পরের দিন সকালে সুন্দরী বউয়ের চিৎকারে ঘুম ভাঙল আমার। মেয়ে নাকি ঘুমের ওষুধ খেয়েছে। ঘুমের ওষুধের ফাঁকা শিশি বালিশের পাশে পড়ে। সে কি, কেন এমন করলো মেয়েটা? আমার বউ প্রথমে ভেবেছিল ছুটির দিন, তাই মেয়ে ইচ্ছে করে দেরি করে উঠছে। আমি হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারলাম না আমাদের একমাত্র আদরের মেয়ে কিসে এত আঘাত পেল, যাতে সে সুইসাইড করতে গেল। বুকের ভিতরটা কেমন ফাঁকা লাগছিল যেন। তাড়াতাড়ি করে হসপিটালাইজড করলাম মেয়েকে। 2 দিন জমি মানুষই টানাটানি চলার পরে শেষে মেয়েকে ফিরে পেলাম আমরা। এই 2 দিনের প্রতিটা মুহূর্ত যে কিভাবে কেটেছে আমাদের, সে আর বলার নয়। প্রতি মুহূর্তকে 1 ঘন্টা মনে হচ্ছিল। অবশেষে আজ বিকালে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলাম মেয়েকে। বাড়ি আসার পর মেয়ে শুধু কাঁদছে। ভীষণ অসহায় লাগছিল আমাদের। কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। জিজ্ঞেস করলে উত্তরও দিচ্ছে না। কিসের চাপা কষ্টে আমার আদরের মেয়েটা এমন যন্ত্রণা পাচ্ছে? অথচ মেয়ে যদি সব কিছু খুলে আমাদের বলে, তাহলে ও একটু হালকা হতে পারে, সেই সঙ্গে আমরাও।
তাই পরদিন সকালে মেয়ের সাথে কথা বলতে গিয়ে মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার অসুস্থ মেয়ের চোখের তলায় কালি। কদিনেই কেমন যেন রোগা হয়ে গেছে। ভীষণ কষ্ট হলো আমার। মেয়েরা বড় হয়ে গেলে তাদের নিজের একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায় মনে হয়। সেই জগতের ভালো মন্দ বিষয়ে বাবা মায়ের অংশগ্রহণ করা নিষিদ্ধ। তাই হয়তো মেয়ে কিছু বলছে না তাদেরকে। নিজের অজান্তে চোখে জল চলে এলো আমার। হঠাৎ নজরে পড়ল ড্রেসিং টেবিলের সামনে মেয়ের মোবাইল। মোবাইলটা হাতে নিয়ে দেখতে গেলাম কিছু জানা যায় কিনা। মোবাইলটা তুলতেই একটা চিঠি দেখতে পেলাম, সম্ভবত ঘুমের ওষুধ খাবার আগে মেয়ের লেখা। তাড়াতাড়ি চিঠিটা খুললাম। জানতে ইচ্ছে হলো কেন এমন করলো ও। না, বাবা মাকে উদ্দেশ্য করে লেখা নয় চিঠিটা। কোনো এক অজ্ঞাত বাবুর উদ্দেশ্যে লেখা এই চিঠি। বাবু, তোকে আমি খুব ভালোবাসি বাবু। তুইও বলেছিলি তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু তুই যে প্রতিনিয়ত আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছিস তা বুঝতে পারিনি আমি। তোকে বিশ্বাস করে আজ এত দূর পর্যন্ত সম্পর্ক এগিয়ে যাওয়ার পরেও তুই কি করে আমাকে অস্বীকার করতে পারিস বাবু? কি করে বলতে পারিস আমাকে তোর আর মনে ধরে না? কি করে আজ বলতে পারলি আমি মরলে তোর শান্তি হয়? ঠিক আছে, তোর থেকে অনেক দূরে চলে যাব আমি। তোকে আর কখনো জ্বালাবো না। তুই যা চেয়েছিলি আমার কাছে, বিশ্বাস করে সর্বস্ব দিয়েছি তোকে। এবারে জীবনটাই চাইলি যখন, তখন জীবনটাই দেব। আমার আর বেশি থেকেই বা কি হবে? তোকে ছাড়া বাঁচতে আমি পারবো না কিছুতেই। ভালো থাকিস তুই। ইতি তোর। চিঠিটা পড়তে পড়তে রাগে দুঃখে ভেঙে পড়লাম। এই বাবুটাকে, কার জন্য আমার আদরের একমাত্র মেয়েটা সুইসাইড করতে গিয়েছিল? এই বাবুকে খুঁজে বের করতেই হবে আমাকে। আমার মেয়ের সাথে অভিনয়, ছেলেটাকে এর শাস্তি পেতেই হবে। কিন্তু কি শাস্তি দেব ছেলেটাকে? মন ভাঙার কোনো শাস্তি আছে নাকি? ভীষণ রাগে, কিছু করতে না পারার কষ্টে কাঁদতে কাঁদতে সামনে ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল আমার। হঠাৎ কেন জানি না মনে হলো ঠিক 25 বছর আগেকার কথা। কোনো এক ভিতর থেকে কেউ যেন ফিসফিসিয়ে বলছে, এ তোর কর্মফল। আমি চোখ বন্ধ করে নিলাম। মনে পড়ল ঠিক এমনভাবেও আমিও তো প্রীতির মন ভেঙেছিলাম। প্রীতির বিশ্বাসের উপর চরম বিশ্বাসঘাতকতা করেছিলাম। তাকেও মরতে বলেছিলাম, কিন্তু সে সুইসাইড না করে আমার জীবন থেকে নিঃশব্দে সরে গেছে। আর এখন আমার মেয়ে। আয়নায় নিজের প্রতিবিম্বর মধ্যে বর্তমান বাবুর আর এক প্রতিবিম্ব দেখতে পেলাম যেন। হয়তো স্বয়ং ঈশ্বর দেখিয়ে দিলেন। এভাবেই হয়তো কর্মফল ফিরে ফিরে আসে। সবার অজান্তে নিজের ভিতরে এক তীব্র অনুশোচনা করে করে খায়, যা কাউকে বলার নয়, দেখানোর নয়। এই প্রথম কেমন নিজেকে প্রচণ্ড ঘৃণা করতে ইচ্ছে হলো আমার। দীর্ঘ 25 বছর পরে নিজের ঘৃণ্য কৃতকর্মের জন্য আত্মগ্লানি আর চরম বিস্বাদে মনে মনে বারবার প্রীতির কাছে ক্ষমা চাইলাম আজ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।